সাইনা কাপড় চোপড় গোছগাছ করে ঘর থেকে বেরিয়ে এলো। তিতলি এসে বলল, আর কখন আসবে? তুমি না থাকলে ভালো লাগে না। সাইনা একটু ভেবে বলল, অনেক দিন পর গিয়েছি, কিছুদিন থাকবো। তাড়াতাড়ি চলে এসো, ব্যাগটা আমাকে দাও। না থাক, আমি পারবো। সাইনা তিতলিকে ব্যাগটা দিল না, নিজেই নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রসনারা দেখা করে যেতে বলেছে। সাইনা রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদিমা তাকে দেখে বলল, এসো। সাইনা ভেতরে গেল। রসনারা তার দিকে ফিরে বলল, তাজ তোমাকে ফোন করেছে? না, তুমি করনি? প্রশ্নটা জোহরা বেগম করলেন। সাইনা দুপাশে মাথা নেড়ে বলল, না। তুমি আইএলটিএস পরীক্ষা ঠিকই দিয়েছ বরের কথায়, পাসপোর্টও বানাতে দিয়েছ, ভিসাও হয়ে যাচ্ছে, তলে তলে সব তো ঠিক করেই রেখেছ, যাওয়ার জন্য একদম প্রস্তুত। আবার তোমার শ্বশুর শাশুড়িকে অন্য কথা বলেছ কেন? মানে বরকে এক কথা বলে রেখেছ, আবার শ্বশুর শাশুড়ির মন পাওয়ার জন্য চেষ্টা করছো। এখন হুট করে যাবে না বললে তাজ রেগে যাবে না তো কি করবে? সাইনা রসনারার দিকে তাকালো। উনি মশলা কষাচ্ছেন এক মনে। সাইনা জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি যাব না এ কথা বড় আম্মুকে আমি কখনো বলিনি। কি আশ্চর্য কথা, তুমি পড়াশোনা ছাড়তে পারবে না বলেছিলে না, আবার যাওয়ার জন্য তৈরি হয়ে আছো। তোমার কোন কথাটা বিশ্বাস করব? সাইনার ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। সে দাদিমার দিকে তাকাতে দাদিমা বলল, আচ্ছা বাদ দাও। তবে সাইনা একটা জবাব দিয়েই দিল, আপনাদের ছেলের কথা বিশ্বাস করবেন, আমি যাব না বলেছিলাম, কিন্তু সেই কথাটা আপনাদের ছেলে মূল্যায়ন করেনি। উনি আমাকে এখানে পড়তে দিতে চান না। পরে ভাবলাম ওখানে গিয়ে কিছু একটা করব, তাই পরীক্ষাটা দিয়েছি। বড় আম্মু চায় না আমি যাই, তাই আমি বড় আম্মুকে সরাসরি কিছু বলিনি। ভেবেছি আপনাদের ছেলেই বলবে, কিন্তু এই বাড়ির মানুষ নিজেরাই নিজেদের সাথে কথা বলে না ভালো করে। আপনারা বলছেন এক কথা, আপনাদের ছেলে বলছে এক কথা, আমি কোন দিকে যাব? রসনারা এবার মুখ খুললেন, বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না। আগে যাবে ভেবেছিলে, ভালো কথা, এখন বাচ্চা চলে এসেছে, আর যেতে পারবে না। সেটা আমাকে না বলে ওনাকে বললে ভালো হয়। তুমি বলবে, কারণ তোমার অসুবিধা হবে ওখানে থাকতে। সাইনা আর কিছু বলল না। শুধু অসুবিধা কেন, যদি ওখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করে থাকে, তাহলে মৃত্যুর স্বাদটা নেওয়ার জন্য হলেও সে সেখানে যাবে। ব্যাগটা নিয়ে সে বেরিয়ে আস্তে আস্তে শুনল, কি শেয়ানা মেয়ে, তলে তলে সব ঠিক রেখে এখন আমাদের দেখাচ্ছে সে যেতে চায় না, সবাইকে হাতে রাখতে জানে। দাদিমা বললেন, বাদ দাও, এসব আর বলো না, ও এখনও যায়নি, শুনলে আবার তাজের কানে উঠবে। বাড়ি গিয়ে সাইনা ব্যাগটা বিছানায় রেখে শুয়ে পড়ল ফ্যানটা ছেড়ে। পুরো শরীর ঘেমে উঠেছে। জাহিদা বেগম এসে ডাকাডাকি করলেন, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি বলেছিলি, খাবি না? ও শানু। সাইনা ওভাবে শুয়ে থেকে বলল, যাচ্ছি, তুমি যাও। জাহিদা বেগম চলে যেতে গিয়েও আবার থামলেন, বললেন, ওই বাড়ি গেলি কেউ কিছু বলছে না? আচ্ছা তাহলে আয়। জামাই ছিল না বাড়িতে? না। ও, শুনলাম ভিসার কাগজপত্র নিয়ে দৌড়ের ওপরে আছে। আচ্ছা আয়। সাইনা কিছুক্ষণ পর রান্নাঘরে গেল। আলু ভর্তা চটকে পান্তা ভাত খেলো। ভাত খাওয়ার কিছুক্ষণ পর সেগুলো উগড়ে দিল বাড়ির পেছনে বের হয়ে। দাদিমা বললেন, খোদা, গোটা এলাকা কাঁপছে তোর ওয়াক ওয়াক শুনে। জাহিদা বেগম বললেন, আম্মা ফালতু কথা বলিয়ে না তো, মেয়েটা দম নিতে পারতেছে না। সাইনা পুকুর ঘাটে নেমে মুখে পানির ঝাপটা দিল, কুলি করলো, মাথায় পানি দিল, পুকুর পাড়ে থাকা লেবু গাছ থেকে পাতা ছিঁড়ে ঘ্রাণ নিল। জাহিদা বেগম বলল, ভেতরে আয়। সাইনা গেল না, ঘাটে বসলো। ঠান্ডা বাতাস আছে এখানে, ভালো লাগছে। জাহিদা বেগম বললেন, এভাবে চুলের আগা খোলা রেখে ওখানে বসে থাকিস না সানু। সাইনা পুকুরের পানির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে সাউন্ড ঘাট বেয়ে নেমে এলো। সাইনার পাশে ধপ করে বসে পড়ল। হাতে কতকগুলো আচারের প্যাকেট। শাহিদা বেগম চেঁচাচ্ছেন, ওকে দোকানের আচার খেতে দিবি না শাওন, ফ্রিজে আছে আচার। শাওন বলল, বার্মিজ বড়ই আচার, এগুলো ভালো, তুমি বেশি কথা বলো না আম্মা, চুপ থাকো। সাইনা আচারের প্যাকেটগুলো নিল। শাওন বলল, দে, ছিঁড়ে দিই। সাইনা দিতে চাইল না, তুমি খেয়ে ফেলবে। সাউন্ড কেড়ে নিয়ে দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দিতে দিতে বলল, তোর জন্য একটা সুখবর আছে। সাইনা প্যাকেট কেড়ে নিয়ে বলল, কি? শাওন দাঁত দেখিয়ে হেসে বলল, তোর জন্য একটা ভাবি ঠিক করেছি। সাইনার মুখ হাঁ হয়ে গেল। কি? শাওন চোখ টিপে বলল, হ্যাঁ। সাইনা ধুম করে কিল বসিয়ে বলল, মিথ্যে কথা। আহা, মারছিস কেন? সত্যি সুন্দর আছে। ছবি দেখবি? মেজো ভাইয়া এখনো বিয়ে করেনি, আর তুমি? বিয়ে তো এখন করছি না। আজব, আর কতদিন সিঙ্গেল থাকবো? ছবি দেখাও।
সায়ন ছবি দেখালো তাকে। সায়না ছবিটা দেখে হাসলো, বলল সুন্দর। আমার বয়সী, হ্যাঁ। আম্মাকে বলবো সোজা ঘর থেকে বের করে দেবে। মেজো ভাইয়া বিয়ে করুক, তারপর ওকে নিয়ে আসবো। হ্যাঁ, শখ কত। চাকরি ছাড়া ওর বাবা তোমার হাতে মেয়ে দেবে? আমার বউ কি গোটা দুনিয়া খাবে? ওর ভাতের অভাব হবে না। শোন, ওকে বলে দিয়েছি, তোমার বাপকে বলে দেবে যৌতুক হিসেবে আমাকে বাইক চাই, আর কিছু লাগবে না। বলে হা হা করে হাসলো শাওন। সাইনাও তার সাথে সাথে হাসলো, বলল, তুমি বেকার জেনে কিছু বলেনি? বেকার আবার কি? যারা সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় তাদের বেকার বলে। আমি সারাদিন দৌড়ের ওপর থাকি, ঘরের বাজার সদাই করি, বোনের সেবা করি, বাপ ভাইদের কথা মেনে চলি। এগুলো কি কাজ নয়? সাইনা ফিক করে হেসে উঠল, পাগল। শোনো, তোমার বিয়েতে আমি খুব মজা করব। আমাদের বাড়ির শেষ বিয়ে তোমার। চাকরি বাকরি কখন হবে? তোর বরকে বলিস আমাকে একটা চাকরি বাকরি দিতে। সাইনা চুপ হয়ে গেল। সাইনা তাকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই। সাইনা তার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ছোট ভাইয়ার চোখে সব কত সহজ। সে কেন এত সহজ করে সব ভাবতে পারে না? ও ভাবে বিয়ের পর বউ ওর ওই সব অভাব স্বভাব মেনে নেবে, কিন্তু আসলেই মানবে? সাইনা চায় তার ভাই সবসময় এমন হাসি খুশি ছটপটে থাকুক। কিরে, মুড অফ হয়ে গেল কেন? আচ্ছা, এসব কথা বাদ দে, তুই বিদেশ চলে যা, ওখান থেকে বাইক পাঠাস একটা। বলে আবারও হো হো করে হাসলো শাওন। সাইনা এবার রেগে গিয়ে বলল, এভাবে হাসবে না সব সময়। এত বেশি আশা রাখা ভালো না। আমি কত কি ভেবেছিলাম, কিছুই হয়নি। তুমি যা ভেবে রাখছো তার কোনো কিছুই হবে না। শাওন হাসি থামিয়ে বলল, চাকরি হবে না বলছিস? আচ্ছা বেশ, তোর বড়লোক বরকে বলিস আমাকে কয়েক লাখ মামু দিবে, ব্যবসা করব। সাইনা আশ্চর্য হয়ে বলল, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না আমি কোনোদিন ওনার কাছ থেকে একটা টাকাও চাইনি। চাসনি কেন? সাইনা জবাব দিতে পারল না। শাওন বলল, চেয়ে নিবি, মুখে বলতে লজ্জা লাগলে কাগজে লিখে দিবি, মাসে মাসে হাত খরচ নিয়ে নিবি। বড় ভাই ভাবিকে দেয় দেখিস না? তোর যেটা মন চায় সেটা বলে দিবি। কথার দাম না পেলে তখন? যদি লজ্জা দেয়, বইয়ের কথার দাম দেবে না তো কার কথার দাম দেবে? নিজ থেকে না দিলে নিজেই নিয়ে নিবি। আর তোর বরের পয়সা বেশি, সবাই তাই তোকে তাদের কথায় নাচাতে চাইবে, হাতে রাখতে চাইবে। নিজে যেটা ভালো মনে করবি ওটা করবি। আমি যদি তোমার মতো হতাম, হেলে দুলে বেড়াতাম, কোনোদিন বিয়ে শাদী এইসব করতাম না। তোমার জীবনটাই আনন্দের। তোর মাথা যদি কেউ আমার দায় দায়িত্ব নিত, আমি তার কোলে উঠে বসে থাকতাম। পুরুষ মানুষের জীবন অনেক কঠিন। আমি এভাবে চাকরি বাকরি না পেলে দেখবি একটা সময় গিয়ে নিজেকে নিজের বোঝা লাগবে। তাজ ভাই ফোন দেয়নি? না, সামনে যেতে বারণ করেছে। বাদ দাও, এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুই চলে আসা এদিকে গেছে মনে হয়। রাগ করে না কখন? পায়ের নখ থেকে মাথার চুল রাগ দিয়ে ভর্তি। এত উগ্র মানুষের হাতে তোমরা আমাকে কি করে তুলে দিলে জানি না। তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, বহুত খাটুনি করেছে। তাওসিফ বলেছে আমাকে, কেউ রাজি ছিল না ওই বাড়িতে। বড় আব্বা নাকি বলেই দিয়েছিল এই বাড়ির মেয়ে ওই বাড়িতে তুলবে না। পরে বড় আম্মুর ভাইরা বুঝিয়েছে ছেলের কথা না শুনলে হাতছাড়া হয়ে যাবে। ছোটবেলায় ও কেমন যেন ছিল, আমাদের সহ্য করতেই পারতো না, তাই না? সাইনা আস্তে করে বলল, হুম। তোকে কখনো ওসব বলেছে? না। এখন মহিষ কিনতে গিয়েছে মেজবানের জন্য। ও নাকি পছন্দ করে মহিষ কিনবে। রায়হান ভাই আবারও চটে গেছে ওর শর্ত শুনে। পাগল করে ছাড়বে সবাইকে। ফর্সা মহিষ কোথায় পাবে? শাওন হেসে উঠল হো হো করে। সাইনাও তার সাথে সাথে হাসলো। শাওন হাসতে হাসতে বলল, তুই ওভাবে পচাস সেটা আমি বলে দেব। বেশ ভালো করেই জানে, তুমি খবরদার এসব কথা বলবে না। তুই বিদেশ যাচ্ছিস তাহলে? সাইনা কিছু বলার আগেই সাহিদা বেগম শাওনকে ডাকলেন। ও শাওন, একটু এইদিকে আয় তো। তিনি কেমন অস্থির হয়ে উঠেছেন। শাওন ঘাট বেয়ে উঠে গেল। সাহিদা বেগম তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে তার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আনিসকে একটা ফোন দে তো। কেন? দাদিমা এসে বললেন ওই ব্যাটাকে নাকি মহিষে মারছে। ব্যাটা জানে না বইয়ের মতো মহিষকে গুঁতা মারতে নেই। বইয়ের শিং না থাকলেও মহিষের শিং আছে। সাহিদা বেগম বললেন, এমন সময় আপনার হাসি পাচ্ছে আম্মা? দাদিমা হাসি থামিয়ে দিলেন। উনি ভেবেছেন বেশি আঘাত হয়নি, কিন্তু আফসার সাহেব খবর পাঠালেন খাদ্যনালী পর্যন্ত শিং গেঁথে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত লাগবে। সাইনাকে তেমন কিছু বলল না কেউ। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতেই দেখল তার লিস্টের একজন ভিডিও ছেড়েছে, একটা পাগলা মহিষ কি বাজেভাবে মারছে একটা লোককে। সাইনার বুক ধরফড়িয়ে উঠল। কি আশ্চর্য মানুষ, একটা মানুষকে এভাবে মারছে, আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার ভিডিও করছে। সাদা শার্টটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে।
ভিডিওতে তাই স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি দূর থেকে করা, তাই লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সে স্বভাববশত কমেন্ট বক্সে ঢুকলো। সবাই জিজ্ঞেস করছে লোকটা বেঁচে আছে নাকি। গত বছর একটা মহিষ পাগল হয়ে রান্নাঘরে ঢুকে গৃহবধূকে মেরে ফেলেছিল। ওই ঘটনার কথা মনে পড়তেই সাইনার হাত পা ঠান্ডা হয়ে এলো। সাইনা ভিডিওটা দেখে সাহিদা বেগমকে ডাকলো। আম্মা, মেজো ভাইয়া কি হাটে গিয়েছে ওদের সাথে? সাহিদা বেগম এলেন। কেন? ওখানে একটা মহিষ নাকি পাগল হয়েছে, একজনকে মেরেছে খুব বাজেভাবে। আমি ফোন দিয়ে বলছি, তুই ঘুমা, তোর ফোনটা একটু দে তো। সাইনা বলল, দাঁড়াও। সে তাজদারের ইনবক্সে রিলসের ভিডিও পাঠিয়ে ছোট করে বলল, সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা দিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশন গ্রুপের চেয়ারম্যান। সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। সাহিদা বেগমকে জানাচ্ছে আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনও। কোনো দুঃখ সংবাদ পেলে যা হয় গ্রামে তাই হয়েছে কিছুক্ষণের মধ্যেই। উঠোন ভরে গেছে মানুষে, এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাপকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বেশি বিপদে পড়ে। এই দিনও নাকি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। মা বাপকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকে দেখছি। রায়হানের মা এই ছেলেকে নিয়ে শান্তি পায়নি একদম। কেউ কেউ বলছে শানুকেও 2 দিন পর পর বাড়ি পাঠিয়ে দেয়। এই জন্যই বলে কথা বলার সময় সংযত হতে হয়, হুঁশ রাখতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সৎকা দেওয়া পছন্দ করে না। এইসব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা অলক্ষণে, বউ এমন হলে ছেলেদের জীবনটা শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। সাইনার চাচিরা সাইনার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষের লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বৃদ্ধা ধমকে উঠলেন, তোমাদের এইসব কথা রাখো, বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছু হয়, এইসব শুনলে আশরাফের মা তোমাদের ওপর ক্ষেপে যাবে। বউ জামাইয়ের মধ্যে যাই হোক, কেউ কখনো কারো খারাপ চায় না। বিপদ আপদও আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ করো, আল্লাহকে ডাকো। সবাই ক্ষণিকের জন্য চুপ হলেও আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রওশনারা বাড়ির পেছনে বের হয়ে ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে কান্নাকাটি করছেন। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। সাহিদা বেগম খড়ের মুরগি সৎকা দিয়ে দিলেন, এটা ওটা মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটার হবে। তিনি বাড়ির বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখলো সাইনা ঘুমোচ্ছে। ও সময় অসময়ে ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পেছনে বিয়েবাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবরটা পেয়ে। পেছনে রওশনারা জোহরা বেগমের শাহিদা বেগমের এক দফা কথা কাটাকাটি হয়ে গেল। জোহরা বেগম বলল, কেমন তেদুর মেয়ে, জামাই ওই দিকে বাঁচে মরে, এই নিয়ে কান্নাকাটির রোল পড়ে গেছে। সে ঘর থেকে পর্যন্ত বের হলো না। ওর কিছু হলে ওই মেয়েই বেশি খুশি হবে। চোখের সামনে কত কিছু তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বললেন, ওর মাথাটা গিলে খেয়েছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বললেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব কুবুদ্ধি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বউ জামাইকে একা বিদেশে যেতে কারা দিচ্ছে না সেটা তো আমি ভালো করেই জানি। রওশনারা চোখ মুছে নিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন, আহা, এখন এসব নিয়ে তর্ক করার সময় কি? কি শুরু করলে তোমরা? শাহিদা বেগম বললেন, ঠিকই বলছি ভাবি, ও আপনাদের কথা মতো চলছে তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারা তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্ক ঠিক নেই। আবার আমার মেয়ে দোষ দেয়। ঘুম থেকে উঠে সাইনা গোসল করে নিল। অবেলায় গোসল করা নিয়ে শাহিদা বেগম প্রায় সময় চেঁচামেচি করলেও আজ কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমা আর মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। সাইনা গোসল করে বের হলো, ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে, তোয়ালিটা কাঁধের অন্য পাশে ফিরিয়ে মোচড়াতে মোচড়াতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বসিয়েছে। বিকেলে সবাই চা খায়। আজ ভাইয়ারা এখনও বাজার থেকে আসেনি। সাইনা ফ্রিজ খুলে একটা মালটা নিল। সাবরিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে? সাইনা মালটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, হুম। বাড়ির সবাই কোথায়? আজ বাড়ি খালি। দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধহয়। রাত হলেই দুজনের টোটো করা বেড়ে যায়। মালটা খাওয়া শেষ না হতেই শাওন নেয়ে ঘেমে বাড়ি এলো। সাইনা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, শাওন তখনই বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহিদা বেগম বললেন, বৌমা একটু ওর বোরখাটা বের করে দাও।
শাওন বলল, ওঠ, হাঁ করে কি দেখছিস? সাইনা মৃদু স্বরে জানতে চাইল, কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে। তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনো রক্ত বন্ধ হয়নি, মুখ দিয়ে শ্বাস ফেলছে। রাতের মধ্যে অপারেশন দিতে হবে। বড় আব্বু বলছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে। চল। নিয়ে দেখাতে মানে? সাইনা সাহিদা বেগমের দিকে তাকালো। সাহিদা বেগম বললেন, আনিস বলছে অবস্থায় একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। সাইনার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে গেছে, কণ্ঠনালী শুকনো হয়ে গেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী ছিল? ওভাবে এত এত রক্ত, এত হিংস্র আঘাত, আশেপাশে কেউ ছিল না, একটি মাত্র প্রাণীও না। সাইনার বুক ভেঙে পড়ছে, চোখের জল আর থামছে না। সাবরিনা এসে তাকে বোরখাটা পরিয়ে দিতে লাগলো। সাইনা এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখাতে মানে কি? কি দেখতে যাব আমি? আমি ওভাবে দেখতে পারবো না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমি সকালে এই মেসেজে কথা বলেছি, না আমি যাব না। সাহিদা বেগম এসে সাইনাকে শক্ত করে জড়িয়ে ধরল। সাইনার শরীর কাঁপছে কান্নার ঝাঁকুনিতে, বুক ভরে উঠছে অস্থির হাহাকারে। এই শরীরেই তাজদার সিদ্দিকীর এক টুকরো অস্তিত্ব, ক্ষুদ্র একটা বীজ নিঃশব্দে বেড়ে উঠছে বলে। সন্তানের পিতার জন্য সে এভাবে কাঁদছে, নাকি মানুষের বিপদে মানুষের চোখে জল নামাটাই স্বাভাবিক বলে তা কেউ জানে না। সাইনা মমতাজ নিজেও তার কান্নার উৎসর্গ নির্ণয় করতে পারল না। তখনই তৌসিফ এসে বলল, সাইনা কোথায়? এখনও রেডি হয়নি? শাওন চেয়ারে বসে আছে গম্ভীর মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল সাইনাকে। তৌসিফকে দেখার পর সাইনার কান্না আরও দ্বিগুণ হলো। সাইনা তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মারছিল, আমি ভিডিওতে দেখেছি। একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। এইসবের উত্তর নেই তার কাছে। তার সাথে এখনও রক্ত। রক্তগুলো দেখে সাইনার গা গোলাচ্ছে, চারপাশে সব বিষাক্ত লাগছে, সব কিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমাও বিস্তারিত জানতে চাইলেন সব। যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল, তৌসিফ জানালো মেজো ভাই মহিষের ধারে কাছে যায়নি, মাঠের এক পাশে গিয়ে ফোনে কথা বলছিল খায়রুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল, একদম সিং তেছড়াভাবে গলার পাশে, কান থেকে গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতটার অবস্থাও ভালো না। বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে এলো। সাইনার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করতে করতে বলল, তুমি দেখে এসো একবার। তৌসিফ ভাইয়া, তাজ ভাইয়া হুঁশে আছে? তৌসিফ দুই পাশে মাথা নাড়ল। সাইনাকে বলল, চলো, দেরি হলে সমস্যা হবে। সাইনাকে দেখার জন্য পাড়া পড়শিরা ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে। কেউ কেউ বলছে ওকে বোরখা পরিয়ে দাও, কেউ কেউ বলছে বোরখা ছাড়াই পাঠিয়ে দাও, কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, ও বমি করতে পারে ওখানে গিয়ে। সাবিনা সাইনাকে বোরখা পরিয়ে দিল। মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মতে একটা হিজাব পেঁচিয়ে সাইনা বেরিয়ে এলো বাইরে। তিতলি রওশনারাকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে। রওশনারা কাঁদছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গায়ের শার্টটা খুলে তিতলির হাত থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়। তুই যাবি? তিতলি তার রক্তভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল, আর এক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানির ঝাপটা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল, সবাইকে জানিয়েছিস ফোনে? আর কাকে কাকে জানাসনি খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে আয় তাড়াতাড়ি। তিতলি জগটা রেখে এলো। সাইনাকে নিয়ে এলো শাওন। সাহিদা বেগমও এলেন সাথে। তৌসিফ শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো। উঠোন ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনেই গাড়ি যাওয়ার পথে চেয়ে রইলেন। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারপাশে। হাসপাতালের ভেতরে প্রবেশ করতে সবাই বলাবলি করলো, ওর মা বউ এসেছে। তাসনুমা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর সাইনাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে সাইনাকে এই প্রথম দেখছে। ওরা বলাবলি করলো, ওটা তাজের বউ নাকি? পাশ থেকে একজন বলল, হ্যাঁ। পাশের জন বইয়ের মা। মেয়ে তো সুন্দর আছে, বইয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলাবলি করলো, বউ এসেছে, সবাই একটু জায়গা দাও। রওশনারা নিজের ভাইদের দেখে আরও জোরে জোরে কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না।
তৃতীয় মায়ের দেখা দেখি কাঁদছে। তাসনুভা এসে তার পাশে বসলো। তার চোখ মুখও ফোলা, গম্ভীর। সবটা শুনে সেও শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রওশনারা আরও শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল, কোরবানির গরুর মতো রক্ত ছুটছিল, ভিডিওতে দেখেছে। রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ। তাজউদ্দিন সিদ্দিকী সাদা পাঞ্জাবিতেও। সায়না জানলার কাছের এপাশে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ওপাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো শরীর, মুখে অক্সিজেন মাস্ক। সায়নার চোখ স্থির হয়ে গেল তার ওপর, একটুও নড়ল না। বুকের ভেতরটা ভাঙাচোরা কাঁচের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। এত ভিড়, এত হট্টগোল, এত মানুষের ভিড়ের মাঝে কান্না করার কথাও মনে থাকলো না তার। শুধু গাল বেয়ে নেমে আসা জল আরও ঘন হতে লাগলো, তীব্র বেদনার সাক্ষী হয়ে। তাজদার সিদ্দিকী আর তার সংসারের হিসাব এখনও ঝুলে আছে অমীমাংসিত পাতার মতো। পাহাড় সম অভিযোগ আর দায় দায়িত্বগুলো না মিটিয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়া একরকম পালানোটাই বটে। বুক ফুলিয়ে আঙুল উঁচিয়ে নিজের পক্ষে প্রতিটি বাক্যকে ঢাল বানানো সেই ডিফেন্ডার তাজদার সিদ্দিকীকে এত সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সংগ্রামে সে যেমন একা জিততে পারে না, তেমন সায়না মমতাজও নয়। হার জিত সমান সমান হওয়া চাই। কত লেনা দেনা এখনও ঝুলে আছে, কত চাওয়া পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে। সংসার নামে সেই দীর্ঘ উপন্যাসের মোটা মোটা কতগুলো পৃষ্ঠায় এখনও কলমের কালি পড়েনি। তার আগেই যদি এভাবে হার মেনে নেওয়া হয়, তবে বিপক্ষ দল জিতেও আসলে জিতে না, বরং বড় রকমের পরাজয়ে ডুবে যায়। আর তাজদার সিদ্দিকীর মতো মানুষ এই সত্য এত সহজে ভুলে গেলে চলে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় আম্মুকে নিয়ে আসো। তখন থেকে বেশি ছোটাছুটি সেই করছে। রায়হান, তৌসিফ ওরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকে স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনেই এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিসই তখন থেকে দৌড়ের ওপরে আছে। তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে, তাই তার শার্টের অবস্থা আরও ভয়ঙ্কর। রওশনারা যেতে তাসনুমা তাকে ডেকে বলল, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটাতে খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তাসনুমার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে শার্ট আছে? তাসনুভা বিরক্ত গলায় বলল, আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? অহেতুক কথাবার্তা বলার আগে 10 বার ভেবে নেবে। কাট কাট গলার উত্তর ছুড়ে দিয়ে আনিস দ্রুত সরে পড়ল। সাইনাকে আর রওশনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রওশনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদে উঠলেন। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই, সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না, এখন কেঁদে মাথা নষ্ট করবে না। ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা তার ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। ওদের মধ্যে কথাবার্তা চলছিল ঠিক তখনই সাইনা চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকীর একটা আঙুল ধরল। ঠান্ডা আঙুলটা ছোঁয়া মাত্রই তার শরীর কেঁপে উঠল ভেতর থেকে। এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জল হঠাৎ বাঁধ ভেঙে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। সে আঙুলটা আরও শক্ত করে ধরে রাখল। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না। সেখানে তাজদার সিদ্দিকী তার পরম